আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, অনার্স ম্যাথ ক্যারিয়ার বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি লিনিয়ার প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটার নাম হচ্ছে সিমপ্লেক্স মেথড টু। তো সিমপ্লেক্স মেথড টু শুরু করার আগে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় প্রশ্নে শুধু উল্লেখ থাকে যে নিচের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটি সমাধান করো, বা নিচের L.P.P। তো L.P.P এর অর্থ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এটা সমাধান করো, তখন বলে দেওয়া থাকে না যে কোন মেথডে করতে হবে। এটা আমি সিমপ্লেক্স মেথড ওয়ানেই করবো, না সিমপ্লেক্স মেথড টুয়ে করতে হবে, তো এখন বা সিমপ্লেক্স মেথড থ্রিতে করতে হবে। তো এখন এটা আমি পরিষ্কার করব। তো দেখেন, আমার প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে সিমপ্লেক্স মেথড ওয়ান কীভাবে সমাধান করতে হয়। এখন সেই সিমপ্লেক্স মেথড ওয়ানের এই জায়গায় আমরা দুইটা উদাহরণ কল্পনা করব। তো প্রথম উদাহরণটা আমরা একটু দেখি। তো এই জায়গায় দেওয়া আছে মিনিমাইজ জেড সমান একটা ফাংশন দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে। তো আমরা জানি মিনিমাইজ জেড থেকে আমরা সেটা ম্যাক্সিমাইজে রূপান্তর করব, এবং সেই ম্যাক্সিমাইজে রূপান্তর করলে আমার যে পথটা সেটা দাঁড়াবে হবে ম্যাক্স জেড, আর কি মাইনাস দ্বারা এই মিনিমাম জেডকে গুণন করে দেওয়া, এর উপরে একটা স্টারিক দিতে হবে। তার মানে -x2 + 3x3 -2x5 -2x5। এখন এই ম্যাক্সিমাইজ যেটাতে করলাম, এখন আমাদের এই শর্তের দিকে দেখতে হবে। শর্ত এবং শর্তগুলো তখন এই অসমতার যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো সর্বদাই লেস দেন ইকুয়ালে হবে। আমরা যদি এটা মিনিমাইজ জেডকে ম্যাক্সিমাইজে রূপান্তর করি, তাহলে এই অসমতার চিহ্নগুলো সর্বদাই লেস দেন ইকুয়াল আকারে রাখতে হবে। এবং এই যে কনস্ট্যান্টগুলো রয়েছে, এবং এই কনস্ট্যান্টগুলো কখনো ঋণাত্মক হওয়া যাবে না। তো আমরা এই দ্বিতীয় শর্তে দেখতে পাচ্ছি যে এই অসমতাটা গ্রেটার দেন ইকুয়াল রয়েছে এবং কনস্ট্যান্টটা মাইনাস রয়েছে। তো এটা আমরা যদি -1 দ্বারা গুণ করে দিই, তাহলে এই অসমতা চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে, এবং এই যে কনস্ট্যান্ট ধ্রুবক মানে ঋণাত্মক কনস্ট্যান্ট ছিল, এটা ধনাত্মক হয়ে যাবে। আমরা এই জায়গায় -1 দ্বারা গুণন করে দিয়েছি। তো যদি এইরকম অসমতার চিহ্ন পরিবর্তন করার পরে যদি কনস্ট্যান্ট ধনাত্মক থাকে এবং সবগুলো চিহ্ন যদি অসমতা যদি লেস দেন ইকুয়ালে থাকে, লেস দেন আকারে থাকে, তাহলে আমরা সেটা সিমপ্লেক্স মেথড অনের সাহায্যে করব। এবার আসি বিগেম মেথড বা সিমপ্লেক্স মেথড টু। এই সিমপ্লেক্স মেথড টু, এই যে আমরা যে এই জায়গায় দেওয়া আছে মিনিমাইজ জেড সমান একটা ফাংশন দেওয়া আছে, তো এটা আমরা ম্যাক্সিমাইজে রূপান্তর করব। ম্যাক্সিমাইজে রূপান্তর করার নিয়ম হচ্ছে -1 দ্বারা গুণন করে দেওয়া। তাহলে 4x1 - 3x2, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজে রূপান্তরিত ফাংশন। এখন এখন এই এটা আমরা কিভাবে বুঝবো যে এটা সিমপ্লেক্স মেথড টু এ করতে হবে। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, আমরা যদি এই যে প্রথম ফাংশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় গ্রেটার দেন ইকুয়াল আছে, কিন্তু আমরা যদি ম্যাক্সিমাইজে রূপান্তর করি, তাহলে এই চিহ্নটা অবশ্যই লেস দেন ইকুয়ালে হতে হবে, এই চিহ্নটা লেস দেন ইকুয়াল। কিন্তু আমরা যদি এই লেস দেন ইকুয়াল চিহ্ন করি, তাহলে এই যে 10 যে কনস্ট্যান্টটা রয়েছে, এই কনস্ট্যান্টের মান হবে -10। আমরা যদি এই শর্তটাকে -1 দ্বারা গুণন করি, আমাদের অসমতার চিহ্ন পূর্ণ হবে, মানে উল্টে যাবে, কিন্তু আমাদের যে কনস্ট্যান্ট থাকবে এটা ঋণাত্মক হয়ে যাবে। তো আমরা যদি ঋণাত্মক হয়ে যায়, তার মানে কি আমাদের হচ্ছে এটা যদি ঋণাত্মক হয়, তখন আমরা এটা সিমপ্লেক্স মেথডে করবো না, তখন আমাদের সেটা করতে হবে সিমপ্লেক্স মেথড টু এ। তো আমরা একইভাবে দেখতে পাচ্ছি এই যে আমরা এই তৃতীয় যে শেষ যে শর্ত রয়েছে, এই শর্তেও দেখতে পাচ্ছি যে জায়গায় গ্রেটার দেন ইকুয়াল আছে। আমরা যদি এটাকে চিহ্নটাকে উল্টিয়ে দিতে যদি -1 দ্বারা গুণন করি, তাহলে অসমতার চিহ্নটা লেস দেন ইকুয়াল হবে, কিন্তু এই যে ধ্রুবক পদ রয়েছে 6 যে ধ্রুবক পদ রয়েছে, এই ধ্রুবক পদটা ঋণাত্মক হয়ে যাবে। এর জন্য যদি এইরকম হয়, কোনো শর্তগুলো যদি অসমতার চিহ্ন পরিবর্তন করার পর যদি কনস্ট্যান্টের মান ঋণাত্মক হয়, তখন আমাদের সেটা সিমপ্লেক্স মেথড টু এ করতে হবে। এবং কোনো শর্তে
শর্তে যদি এই যে সমান চিহ্ন থাকে, যদি শর্ত একটা ফাংশন প্লাস এই অসমতা চিহ্নের জায়গায় যদি সমান চিহ্ন থাকে, তাহলেও আমাদের সেটি সেই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা থাকবে, সেই প্রবলেমটাকে সিম্পলেক্স মেথড টু এ সমাধান 2 এর সাহায্যে সমাধান করতে হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বিষয়টা বুঝতে না পারেন তাহলে কমেন্টসে করে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিগেম মেথড অর্থাৎ সিম্পলেক্স মেথড 2 কীভাবে সমাধান করতে হয়। তো এই সমাধান করার এটা মানে বর্ণনা করার জন্য আমি একটা উদাহরণ মানে বিবেচনা করব। সেই উদাহরণটা আমরা একটা উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালে এসেছিল এবং সেটা তিতাস পাবলিকেশনের বইয়ের চ্যাপ্টার 7-এর প্রথম অধ্যায়, মানে প্রথম উদাহরণটা বলে দেওয়া আছে যে নিচে লিনিয়ার এলপিপি সমাধান করো, ম্যাক্স জেড একটা উদ্দেশ্য ফাংশন, এই ম্যাক্স জেড এটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন এবং এই যে এই ফাংশনটা এটা হচ্ছে মানে শর্ত। তো উদ্দেশ্য ফাংশন ম্যাক্স জেড এই দেওয়া আছে, কিন্তু এই জায়গায় শর্ত দেখেন একটাতে সমান দেওয়া আছে, এই যে এই জায়গায় শর্তে একটা সমান দেওয়া আছে। তো এই সমান দেওয়া থাকার কারণে আমরা এটা সিম্পলেক্স মেথড 1-এর সাহায্যে সমাধান করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এটা সিম্পলেক্স মেথড 2-এর সাহায্যে সমাধান করতে হবে। এখন সিম্পলেক্স মেথড 2 সমাধানের নিয়ম হচ্ছে, আমরা প্রথম সিম্পলেক্স মেথড 1-এ জেনেছি যে এই যে অসমতাগুলো যে থাকবে, যতগুলো অসমতা থাকবে ততগুলো কমতি চলক অথবা বাড়তি চলক যোগ বিয়োগ করে সমতা বিধান করতে হবে। কিন্তু এই জায়গায় যেহেতু একটা মানে সিম্পলেক্স মেথড 2-এ আরেকটা জিনিস যোগ করতে হবে, সেই জিনিসটা হচ্ছে একটা কৃত্রিম চলক যোগ করতে হবে। এই জায়গায় সিম্পলেক্স মেথড 2-এ বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কৃত্রিম চলক যোগ করতে হবে। তো কতটা কৃত্রিম চলক যোগ করতে হবে, তো কতটা কৃত্রিম চলক যোগ করতে হবে এটা পাওয়া হচ্ছে আমরা এই যে যতগুলো এরকম মানে চিহ্নটা ম্যাক্সিমাইজ জেটের চিহ্নের সাথে মানে সমতা আকারে থাকবে না। অর্থাৎ হচ্ছে আমরা জানি ম্যাক্সিমাম জেটের যে ম্যাক্স জেটে যে আমরা রূপান্তর করলে চিহ্ন হবে হচ্ছে লেস দেন ইকুয়াল। তো লেস দেন ইকুয়াল তার মানে কি, এটা হচ্ছে নিয়ম। তো এই লেস দেন ইকুয়াল এই চিহ্নের বিপরীত যে জায়গাগুলো থাকবে, অর্থাৎ বিপরীত চিহ্ন যেগুলো হবে সেই ততগুলো হচ্ছে আমরা কৃত্রিম চলক যোগ করব। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শর্ত, হ্যাঁ ঠিক আছে, এটা নিয়মের ভিতরেই পড়ে, কারণ ম্যাক্সিমাইজ জেটে করলে এই যে লেস দেন মানে চিহ্নটা সবসময় লেস দেন ইকুয়ালে থাকতে হবে। তার মানে কি এটা লেস দেন ইকুয়ালে আছে, অর্থাৎ এর সাথে কোনো কৃত্রিম চলক যোগ করতে হবে না। কিন্তু আমরা দ্বিতীয় চলকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় ইকুয়াল আছে। তো ইকুয়াল থাকার কারণে আমাদের এই জায়গায় থাকার কথা ছিল হচ্ছে লেস দেন ইকুয়াল, এই জায়গায় থাকার কথা ছিল লেস দেন ইকুয়াল, কিন্তু আমাদের প্রশ্নে রয়েছে ইকুয়াল। তো এই জন্য হচ্ছে আমাদের একটা কৃত্রিম চলক যোগ করতে হবে। তো আমরা কৃত্রিম চলক স্বভাবতই বা A1 B1 এক্সট্রা, সেটা আপনার মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম যোগ করে দেবে। তো এখন আমরা লিখব যে প্রদত্ত শর্তসমূহে মানে কমতি চলক, আমরা জানি যে কমতি চলক যদি এই যে এটা লেস দেনে থাকে তাহলে কি এই পাশের চলকগুলো কম রয়েছে এবং চলকের চাইতে কনস্ট্যান্ট বেশি। তার মানে কি এই পাশে চলক কম রয়েছে এবং এই কমতি চলকগুলোর সাথে একটা কমতি চলক যোগ করে দিতে হবে। আর যদি এই জায়গায় গ্রেটার দেন থাকতো তাহলে কি করতে হতো, সেটা হচ্ছে আপনার যে বাড়তি চলক হইতো তখন এই বাড়তি চলক বিয়োগ করতে হয়। আমাদের এই যে নিয়মটা মাথায় রাখতে হবে যে কমতি চলক যোগ এবং বাড়তি চলক বিয়োগ করতে হবে। তো আমরা সেটা লিখব যে আমরা এখানে লিখব যে প্রদত্ত প্রথম শর্তে কমতি চলক, যেহেতু এদিকে একটা কমতি চলক দরকার, প্রথম শর্তে কমতি চলক সেটা ধরে নিয়েছি S1 প্রয়োগ করি এবং দ্বিতীয় শর্তে A1 কৃত্রিম চলক যোগ করে পাই। এখন সমতা বিধান মানে যোগ করে সমতা বিধান করে পাই, যোগ করে সমতা বিধান করে পাই। এরপর আমরা ম্যাক্স জেড রয়েছে, অর্থাৎ যে উদ্দেশ্য ফাংশন যেরকম রয়েছে সেরকমই লিখব। 2x1 + 3x2 এবং শর্ত
প্লাস এর সাথে আপনার যোগ করে দিতে হবে হচ্ছে এই যে 0 × কমতি চলক s1 এবং এই উদ্দেশ্য ফাংশনের সাথে কৃত্রিম চলক সবসময় মানে বিয়োগ করে দিতে হবে। এই উদ্দেশ্য ফাংশন থেকে কৃত্রিম চলক সবসময় বিয়োগ করে দিতে হবে এবং এই কৃত্রিম চলকের সহগ ধরে নিতে হবে বড় হাতের এম। এই কৃত্রিম চলকের সহগকে আমরা সবসময় বড় হাতের এম দ্বারা সূচিত করব। তো কৃত্রিম চলকটা এই জায়গায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য ফাংশন থেকে কৃত্রিম চলক সবসময় বিয়োগ করে দিতে হবে এবং এই কৃত্রিম চলকের যে একটা সহগ থাকবে সেই সহগটা আমরা ধরে নেব বড় হাতের এম। তো এরপর শর্তসমূহ x1 প্লাস 2x2 প্লাস s1 কমতি চলক প্লাস 0 × a1, অর্থাৎ এই জায়গায় এই শর্তে আমার কৃত্রিম চলকের দরকার নেই। কৃত্রিম চলকটা যোগ করে দিতে হবে এই যে দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক যোগ করতে হবে। তাহলে x1 প্লাস x2 প্লাস 0 × s1 প্লাস a1 সমান 3। এখন আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমাদের ছক মানে একটা ছক আট করতে হবে। তো এই ছকটা হচ্ছে আপনার ওই সিম্পলেক্স মেথড অনেক যেরকমভাবে আমরা ছক এঁকেছি সেই একইভাবে এক ধরনের ছক। তো প্রথম যে ছকের প্রথম সেটা হচ্ছে সিজে, তারপরে সিবি বেসিসের এই সিবিটা হচ্ছে বেসিসের সহগ এবং একদম ডান পাশে হচ্ছে সর্বনিম্ন রেশিও এবং এই কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। তো এরপর আমাদের যেটা করতে হবে এই বেসিসের জায়গায় আমাদের যে এই উদ্দেশ্য ফাংশনের যে চলকগুলো রয়েছে, এই যে উদ্দেশ্য ফাংশনের যে চলক রয়েছে x1 x2 s1 a1, এই চলকগুলো আমরা লিখব। জায়গায় এই চলকগুলো লিখব। তো চলকের প্রথমে রয়েছে x1, তারপরে x2, তারপরে s1, তারপরে হচ্ছে a1। তো এখন আমাদের এই সিজিটা হচ্ছে এই উদ্দেশ্য ফাংশনের চলকগুলোর সহগ, এখন এই x1-এর সহগ আমরা উদ্দেশ্য ফাংশনে x1-এর সহগ দেখতে পাচ্ছি 2, সেই 2 লিখব। তারপরে x2-এর সহগ হচ্ছে 3, সেই x2-এর উপরে 3 লিখব। তারপরে s1-এর সহগ হচ্ছে 0 এবং a1-এর সহগ হচ্ছে -m আমরা লিখব। তারপর এই যে নিচের যে ঘর রয়েছে এই জায়গায় হচ্ছে শর্তসমূহের সহগগুলো লিখতে হবে। তো আমরা শর্তসমূহের সহগগুলো লিখব। তো প্রথম শর্তটা লিখতে হবে। প্রথম শর্তে x1-এর সহগ রয়েছে 1, দ্বিতীয় তারপরে প্রথম শর্তে x2-এর সহগ রয়েছে 2, s1-এর সহগ রয়েছে 1, a1-এর সহগ হচ্ছে 0। তারপরে দ্বিতীয় শর্তে x1-এর সহগ রয়েছে 1, তারপরে x2-এর সহগ রয়েছে 1, s1-এর সহগ রয়েছে 0, a1-এর সহগ রয়েছে 1 এবং ধ্রুবক। প্রথম শর্তের ধ্রুবক হচ্ছে 4, এই যে 4, এবং দ্বিতীয় শর্তের ধ্রুবক হচ্ছে 3 লিখলাম। এইবার হচ্ছে আমাদের কাজ শেষ। তারপর এটাকে ক্লোজ করে দিতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো দেখতে হবে যে এই যে আমরা শর্তসমূহের যে চলকগুলো সহগগুলো লিখেছি এই জায়গায় কোন জায়গায় আইডেন্টি ম্যাট্রিক্স গঠন করছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 1 0 0 1, এই যে তৃতীয় যে কলামটা রয়েছে, তৃতীয় এবং চতুর্থ কলামে আইডেন্টি ম্যাট্রিক্স গঠন করছে। তাহলে এই আইডেন্টি ম্যাট্রিক্সের যে জায়গায় 1 রয়েছে সেই জায়গার যে চলকটা রয়েছে বেসিসটা হবে সেই চলক। এই জায়গায় 1 রয়েছে, তাহলে এই লাইনের যে বেসিস,
এই প্রথম শর্তের যে প্রথম যে লাইনটা আছে এই লাইনের যে বেসিস সেটা হবে এই এস অন। এই অন থাকার কারণে এই জায়গায় বেসিসটা হচ্ছে এস অন। এবং মানে দ্বিতীয় লাইনের বেসিস কোনটা হবে সেটা নির্ণয় করব। এই দ্বিতীয় লাইনের আইডেন্টি ম্যাট্রিক যে গঠন করছে সেটার কোন জায়গায় অন আছে, অর্থাৎ এই জায়গায় অন আছে। তো এই যে অন, এই অনের চলক কত? এই অনের চলক হচ্ছে আমার এ ওয়ান। তো এই দ্বিতীয় লাইনের বেসিসটা হবে এই এ ওয়ান। এখন এই সিবিটা হচ্ছে বেসিসগুলো সহগ, সিবিটা বেসিসগুলো সহগ। এখন এস ওয়ানের সহগ রয়েছে জিরো জিরো, এবং এ অনেক সহগ রয়েছে মাইনাস এম, সেই মাইনাস এম। তো শেষ। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে। তো আমরা এর পূর্বে জেড জে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদের ওই সিম্পলেক্স মেথড অনে যেভাবে আমরা এই জেড জে মাইনাস সি জে নির্ণয় করেছি, একইভাবে এই জায়গায় আমরা জেড জে মাইনাস সি জে নির্ণয় করব। তো জেড জে নির্ণয় করার নিয়ম হচ্ছে এই যে বেসিসের যে সহগগুলো রয়েছে এই সহগগুলোর সাথে এই সহগগুলো গুণ করতে হবে এবং পর্যায়ক্রমিকভাবে যোগ করতে হবে। অর্থাৎ এই যে প্রথম কলামের যে জেড যে মানে সি যে হবে সেটা নির্ণয় করতে হবে 0 × 1 প্লাস মাইনাস এম ইন্টু 1। অর্থাৎ আমরা যদি লিখে দেখাই, জেড যেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কলামের জন্য, এই যে প্রথম যে কলাম এই কলামের জন্য হবে হচ্ছে 0 × 1 প্লাস এই যে মাইনাস এম ইন্টু এই অন সমান মাইনাস এম। এটা হচ্ছে জেড জে। এখন হচ্ছে জেড জে মাইনাস সি জে নির্ণয় করতে হবে। তো জেড জে মাইনাস সি জে সমান জেড জেডটা আমরা পাইছি হচ্ছে মাইনাস এম মাইনাস এই যে মাইনাস সিজের মানটা হচ্ছে এই যে সিজের মান এই কলমের জন্য সিজের মানটা হচ্ছে 2, তার মানে এই জায়গায় -2, অর্থাৎ মাইনাস এম মাইনাস 2। প্রথম কলমের জন্য জেড যে মানে সিজের মান হচ্ছে মাইনাস এম মাইনাস 2, আমরা এই জায়গায় লিখব মাইনাস এম মাইনাস 2। তো এখন একইভাবে দ্বিতীয় কলামের জন্য, এই যে দ্বিতীয় কলামের জন্য 0 × 2 প্লাস মাইনাস এম ইন্টু 1, অর্থাৎ মাইনাস এম। তারপর হচ্ছে সিজের এই যে এই মাইনাস এবং সি যেটা হচ্ছে এই দ্বিতীয় কলামের জন্য সি যেটা হচ্ছে এই যে 3, এই যে থ্রিটা আমরা এই জায়গায় লিখব 3। তারপর তৃতীয়টা এই যে 0 × এই 1, তার মানে 0, আবার এই 0 × মাইনাস এম, তার মানে 0 ভিতর থেকে এটা হচ্ছে জেড জের মান 0 এবং জেড জে মাইনাস সি জে 0 -0, অর্থাৎ 0। আবার এটাতে হচ্ছে তোমার এই 0 আর এই 0 গুণন দিলে 0 মাইনাস এম গুণন অন, তার মানে হচ্ছে মাইনাস এম, সেটা হচ্ছে তোমার মাইনাস এম এবং সূত্রের মাইনাস, আর এই সি যে সহগে রয়েছে হচ্ছে মাইনাস এম। তো মাইনাস এম মাইনাস এম সমান মাইনাস এম প্লাস এম সমান 0, এই জায়গায় হবে 0। এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে জেড, তো জেড যেটা নির্ণয় করার নিয়ম সেটা হচ্ছে এই 0 × এই 4 প্লাস মাইনাস এম ইন্টু 3, অর্থাৎ 0 × 4 গুণন দিলে 0, তাহলে মাইনাস এম আর 3 গুণন দিলে মাইনাস 3m, এই জায়গায় হচ্ছে এটা কিন্তু মাইনাস, একটু দাগ টানতে একটু সমস্যা হয়েছে, তো ওই জায়গায় -3m। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম রেশিও নির্ণয় করতে হবে। তো মিনিমাম রেশিও মানে সর্বনিম্ন রেশিও নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার আগে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা জেড যে মাইনাস সি যে নির্ণয় করেছি এটার মধ্যে সর্বনিম্ন মান, এখন এই জায়গায় আছে মাইনাস এম মাইনাস 2 মাইনাস এম মাইনাস 3, এগুলোর মধ্যে সর্বনিম্ন মান এটা এখন আমরা কীভাবে নির্ণয় করব? তো আমরা এই যে এম রয়েছে, এই যে এম যে আছে, এই যে এম এই এমগুলো আমরা এমন একটা মান কল্পনা করব, সেটা একটু বড়, মানে অনেক বড় মান কল্পনা করব যাতে আমাদের যোগ বিয়োগ করতে সমস্যা না হয়। তো আমরা এই এম এর মান স্বাভাবিকভাবে ধরে নেব এম সমান 100। আমরা এই স্বাভাবিকভাবে এম এর মান ধরে নেব 100। তাহলে এম এর মান যদি -100 ধরি, এই যে প্রথমটার জন্য মাইনাস এম মাইনাস 2, অর্থাৎ এম এর মান আমরা 100 ধরছি, -100
-2 সমান -102। তাহলে প্রথম কলামের জন্য আমাদের হচ্ছে -102 এবং এই দ্বিতীয় কলামের জন্য যদি ধরি তাহলে -100 -3 সমান -103। তো এই 102 এবং এই 103 এর মধ্যে সবচাইতে ছোটো কোনটা? সবচাইতে ছোটো হচ্ছে -103। তার মানে কি আমাদের যে এই ফাংশনটা রয়েছে এটা হবে সর্বনিম্ন, এই -3 এটা হবে সর্বনিম্ন। তো আমি আবার বলি যে এম এর মান সর্বদা আপনারা 100 বিবেচনা করবেন। 100 বিবেচনা করলে মানে বিয়োগ করতে মানে ছোটো বড় কোনটা বড় কোনটা ছোটো এটা নির্ণয় করা সহজ হবে। তো এখন এটা ছোট সর্বনিম্ন মান হচ্ছে এটা সর্বনিম্ন মান। এখন আমাদের মিনিমাম রেশিও নির্ণয় করতে হবে। মিনিমাম রেশিও নির্ণয় করার নিয়ম হচ্ছে এই সর্বনিম্ন যে মানটা আমরা পেলাম z(-cj) মান, এর উপরের যে কলামটা রয়েছে এর যে কলাম এই কলাম, এই কলামের যে মানে চলকগুলোর যে সহগ রয়েছে অর্থাৎ 2 1 এই সহগগুলো দ্বারা এই কনস্ট্যান্টকে ভাগ করতে হবে। অর্থাৎ 2/4 তার অর্থ হচ্ছে 2, মিনিমাম রেশিও হবে 2। এবং এই 3/1 তার মানে মিনিমাম রেশিও হচ্ছে 3/1 মিনিমাম রেশিও 3। এখন হচ্ছে কী চলক নির্ণয় করতে হবে অর্থাৎ কী ভেরিয়েবল নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করার নিয়ম হচ্ছে যে সারিতে মিনিমাম রেশিওর মান সর্বনিম্ন সেই সারিতে থাকবে হচ্ছে কী চলক। তো এই জায়গায় মিনিমাম রেশিওর মান সর্বনিম্ন হচ্ছে 2, তার মানে এই প্রথম সারিতে কী চলক রয়েছে। এখন প্রথম সারিতে কোন জায়গায় কী চলক রয়েছে সেটা হচ্ছে এই যে কলামে হচ্ছে z(-cj) মান সর্বনিম্ন, অর্থাৎ আমরা যে z(-cj) মান সর্বনিম্ন নির্ণয় করেছি এই দ্বিতীয় কলামে। তো এই দ্বিতীয় কলামের এই যে এইটা হবে তাহলে কী চলক। তার মানে হচ্ছে যে মিনিমাম রেশিওর যে জায়গায় হচ্ছে সর্বনিম্ন মান ওই সারিতে যে জায়গায় z(-cj) মান সর্বনিম্ন ওই যে মানে সহগটা থাকবে সেই সহগটা হবে কি ভেরিয়েবল। তো এখন আমাদের নিয়ম হচ্ছে এই কি ভেরিয়েবল দ্বিতীয় টেবিলের জন্য এই কি ভেরিয়েবলটাকে আমাদের অন করতে হবে। তো তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এই যে বেসিসটা আছে S1 এই বেসিসটা আমাদের মানে চেঞ্জ হয়ে যাবে, বেসিসটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই কী চলক বেসিস চেঞ্জ হয়ে কোনটা হবে সেটা হচ্ছে আমাদের যে কী চলক যে আমরা পেয়েছি সেই কী চলকের যে চলক কী সহগ মানে কী চলকের যে চলক রয়েছে মানে মূল যে চলক রয়েছে সেই চলকটা এই S1 মানে এই বেসিস এই কী চলকের লাইনের যে বেসিসটা রয়েছে সেই বেসিসটা দ্বারা পরিবর্তন হবে। অর্থাৎ এই S1 পরিবর্তন হবে x2 দ্বারা। তার মানে দ্বিতীয় টেবিলে আমরা S1 এর জায়গায় x2 লিখব। আমি আবার একটু পরিষ্কার করি সেটা হচ্ছে এই বেসিসটা পরিবর্তন হবে আমরা যে কী চলক পাইছি এই কী চলকের মূল চলক দ্বারা। এই জায়গায় কী চলকের মূল চলক হচ্ছে x2, অর্থাৎ এই x2 S1 দ্বারা প্রতিস্থাপিত হবে। তো এই জায়গায় আমরা লিখব x2 এবং এই x2 এর সহগ হচ্ছে 3, আমরা এই জায়গায় 3 লিখব 3। তারপরে এই আমাদের যেটা করতে হবে এই কী চলকটাকে অন করতে হবে। তো এই কী চলকটাকে অন করতে হলে আমাদের কী করতে হবে মানে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের এই পুরো যে সারিটা রয়েছে এই সারিটাকে আমরা মানে 2 দ্বারা ভাগ করবো। তো 2 দ্বারা ভাগ করলে 1কে 2 দ্বারা ভাগ করলে হাফ, এটা হচ্ছে অন, তারপর এটা হাফ, তারপর এটা হচ্ছে 0 এবং এই 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এখন আমাদের দ্বিতীয় সারির যে বেসিস যেটা রয়েছে সেটা অপরিবর্তিত থাকবে A1 এর সহগ হচ্ছে -m। এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বেসিস মানে এই কী চলক যে পাইছি এই কী চলকের নিচের পদগুলো 0 করতে হবে। তো এখন কী চলকের নিচের পদগুলো 0 করার জন্য আমাদের যে কলামটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে এই দ্বিতীয় টেবিলের যে আমরা কী চলকটা কাজ করার পর যে সারিটা পাইছি সেই সারি। এখন আমাদের এই যে উপরের যে কী চলকের এখন উপরের টেবিলের কী চলকের আর কোনো কাজ নেই। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই লাইনটা মানে এই পথটা আমাদের 0 করতে হবে। তো সেটা করতে হবে এই যে এইটার মধ্যে থেকে বিয়োগ করে, মানে আমরা দ্বিতীয় টেবিলের যে কী চলকটা পরিবর্তন করার পর যে লাইনটা পাইছি সেই লাইনটা থেকে যোগ বিয়োগ করে এটাকে 0 করতে হবে। তো বিয়োগ করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে কী চলকটা যে
মানে পরিবর্তন করে যে অন করেছি এই পদটা সর্বদাই মানে পদে থাকবে, অর্থাৎ এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, তার মানে অন মাইনাস অন করলে 0। তারপরে এটার ভিতর থেকে অন মাইনাস হাফ, এখন অন অন মাইনাস হাফ, এখন অনের মধ্যে যদি হাফ বাদ দিই তাহলে থাকবে হচ্ছে হাফ। তারপর এটার ক্ষেত্রে হচ্ছে 0 মাইনাস হাফ, অর্থাৎ মাইনাস হাফ, অন মাইনাস 0 তার মানে অন। তো এটার ভিতর থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 3 মাইনাস 2 তার মানে হচ্ছে অন। তো আমি বিষয়টা আবার একটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে এটা সিমপ্লেক্স মেথড অনে আমরা দেখিয়েছি। তো এই জায়গায় এই যে কী চলকটা রয়েছে, কী চলক যেটা ধরছি সেই কী চলকের নিচের পদটা শূন্য করতে হবে। এখন শূন্য করার জন্য যে সারিটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় টেবিলের যে কী চলক পরিবর্তন করার পর আমরা যে সারি পাইছি সেই সারি। তো এই সারির কী চলকের নিচেই যে পদটা রয়েছে সেটা হচ্ছে অন। এখন এই অন মানে এই পদটা 0 করতে এই পদটাকে বিবেচনা করতে হবে। তো এখন এই অন থেকে অন মানে এই অনটা থেকে যদি আমরা এই অন বিয়োগ করে দিই তাহলে আমরা এই পদটা দ্বিতীয় টেবিলের যে দ্বিতীয় সারির পদটা 0 পাচ্ছি। এর জন্য হচ্ছে আমরা এই অন থেকে এই অন বিয়োগ করে দিয়েছি। তো এখন এটা বিয়োগ করার সময় একটু খেয়াল রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে এই যে কী চলকের রূপান্তর করার পর যে পদটা পেয়েছি এই পদটা সর্বদাই এই যে এই পদটার পদে থাকবে, অর্থাৎ আমরা যে যে পদটা শূন্য করব সেই শূন্য করার পদটা সর্বদা প্রথমে থাকবে এবং কী চলকের পর যে উপাদানটা পেয়েছি সেটা পদে থাকবে। তো এখন আমাদের মোটামুটি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেড জে মাইনাস সি জে নির্ণয় করতে হবে। তো জেড জে মাইনাস সি জে নির্ণয় করার নিয়ম ওই প্রথমবার আমরা যেটা বলেছি সেই একই নিয়ম। তো এই প্রথম কলামের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা x2 তার মানে হচ্ছে প্রথম কলামের জন্য এই 3 ইন্টু হাফ অর্থাৎ 3/2 প্লাস এই মাইনাস এম ইন্টু হাফ অর্থাৎ মাইনাস m/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 লসাগু অর্থাৎ 3 মাইনাস m/2 অর্থাৎ 3 মাইনাস m/2। তো এটা বিয়োগ করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3 মাইনাস m/2 অর্থাৎ জেড যে মান পেলাম 3 মাইনাস m/2। এখন হচ্ছে জেড জে মাইনাস সি জে, এখন এই সি জেটা হচ্ছে এই যে প্রথম কলামের যে উপরে সি জের মান আছে 2 অর্থাৎ মাইনাস এম, এই যে 3 মাইনাস এম যে আমরা পেয়েছি, তো এই 3 মাইনাস এম এর সাথে হচ্ছে এই 2 বিয়োগ করে দিতে হবে অর্থাৎ -2 সমান 2 লসাগু অর্থাৎ 3 মাইনাস m-4 সমান -m-4 অর্থাৎ -m-4। তো এই জায়গায় আমাদের যে জেড মানে সিজের মান যেটা হবে সেটা হচ্ছে -m-4/2। তো একইভাবে দ্বিতীয়টা 3 ইন্টু 1 তার মানে 3 আর -m 0 গুণন দিলে সেটা 0 হয়ে যাবে, তার মানে 3 মাইনাস এই যে মাইনাস সিজের মান হচ্ছে 3 অর্থাৎ 0। তারপর এটার ক্ষেত্রে ওই 3 আর হাফ গুণন দিলে 3/2 প্লাস মাইনাস এই এম এর সহগ আছে মাইনাস আর এম মাইনাস গুণন দিলে প্লাস m/2 অর্থাৎ 3/2 প্লাস m/2 তার মানে হচ্ছে 3/2 3 প্লাস m/2 তার মানে জেড যে মানটা হচ্ছে 3 প্লাস m/2 3 প্লাস m/2। এই যে এখন এই 3 প্লাস m/2 এবং সিজের মান এই লাইনের সিজের মানটা হচ্ছে এই যে 0, তার মানে কি 3 প্লাস m/2 আমরা এই জায়গায় জেড মান পেয়েছি হচ্ছে 3 প্লাস m/2 এবং এই জায়গায় সিজের শখটা রয়েছে 0 অর্থাৎ
থ্রি প্লাস এম ভাগ টু, জেড যে মানে সিজের মান থ্রি প্লাস এম ভাগ টু, এবং এই পদটা এবং লাস্ট যে পদ সেটা হচ্ছে থ্রি ইন্টু জিরো গুণন দিলে জিরো প্লাস মাইনাস এম ইন্টু ওয়ান গুণন দিলে মাইনাস এম এই মাইনাস আর এই মাইনাসে গুণন দিলে প্লাস এম, অর্থাৎ সিজের মানটা হচ্ছে মাইনাস এম, অর্থাৎ মাইনাস এম প্লাস এম গুণন দিলে জিরো জিরো হয়ে যায়। এটা ক্যালকুলেশনটা আপনার সব ক্যালকুলেশন একই রকম, তো সবগুলো জায়গায় দেখানো সম্ভব হচ্ছে না, তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এবং এ জায়গায় জেডের মান নির্ণয় করতে হবে। জেডের মান নির্ণয় করার যে নিয়ম সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট ধ্রুবক কনস্ট্যান্ট যে রয়েছে এই কনস্ট্যান্টের সাথে এই বেসিসের সহগ গুণন, তার মানে থ্রি ইন্টু টু সিক্স প্লাস মাইনাস এম ইন্টু ওয়ান, অর্থাৎ সিক্স মাইনাস এম, যেটা হচ্ছে সিক্স মাইনাস এম। এখন আমাদের ওই পূর্বের নিয়মেই সর্বনিম্ন জেড যে মানে সিজের সর্বনিম্ন পদটা বের করতে হবে। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এই একটা পদ আছে যেটা ঋণাত্মক, তো এটাই হবে সর্বনিম্ন পদ। তো সর্বনিম্ন পদ যেটা হবে সেটা হচ্ছে মাইনাস এম মাইনাস ফোর ভাগ টু, এটা হচ্ছে সর্বনিম্ন মান। তো এটা আমরা যদি হিসাব করে দেখতে চাই তাহলে তাও দেখতে পারবো। আমরা এম এর মান যদি 100 ধরি তাহলে মাইনাস 100 মাইনাস ফোর, অর্থাৎ মাইনাস 104। সেটা যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে সেটা হচ্ছে মাইনাস 52 মাইনাস 52। অবভিয়াসলি এটা হবে হচ্ছে 103 ভাগ টু, অর্থাৎ 151 সামথিং। তো এটার থেকে মাইনাস অবশ্যই নিম্ন, এটা কিন্তু প্লাস হচ্ছে, অর্থাৎ এটা ঋণাত্মক, তো ঋণাত্মকটা অবশ্যই ছোটো, তো সেই হিসেবে এটা সর্বনিম্ন মান। এখন আমাদের এই মিনিমাম রেশিও নির্ণয় করতে হবে, এবং মিনিমাম রেশিও নির্ণয় করার যে নিয়ম সেটা হচ্ছে এই সর্বনিম্ন মানের যে সহগগুলো রয়েছে এই সহগগুলো দ্বারা এই কনস্ট্যান্টকে ভাগ করতে হবে, অর্থাৎ টু ভাগ হাফ, অর্থাৎ হচ্ছে টু ভাগ হাফ দ্বারা হচ্ছে আপনার ফোর, অর্থাৎ টু ভাগ হাফ মানে টু ইন্টু টু ফোর। তারপরে হচ্ছে এই ওয়ান ভাগ হাফ, তার মানে হচ্ছে টু। তো আমাদের এখন এই কী চলক নির্ণয় করতে হবে। কী চলক নির্ণয়ের নিয়ম হচ্ছে মিনিমাম রেশিও সর্বনিম্ন মিনিমাম রেশিও যে সারিতে থাকবে সেই সারিতেই কী চলক থাকবে। এখন এই সর্বনিম্ন মিনিমাম রেশিও হচ্ছে ফোর এবং টু আছে, তো এই দুটার মধ্যে টু হচ্ছে সর্বনিম্ন, তো এই টু হচ্ছে মিনিমাম টু। এই দ্বিতীয় সারিতে হচ্ছে মিনিমাম মানে কী চলক থাকবে, তো দ্বিতীয় সারিতে কোন কলামে থাকবে, যে কলামে জে মাইনাস সি জি এর মান সর্বনিম্ন। তো আমরা এই যে এই প্রথম কলামে দেখতে পাচ্ছি যে জেড যে মাইনাস সি জি এর মান সর্বনিম্ন, তার মানে এই হাফটা হচ্ছে আমার কী চলক। তো এখন তৃতীয় কলামে যেতে হবে, তৃতীয় টেবিলে যেতে হবে সরি। তো তৃতীয় টেবিলে যাওয়ার পর আমাদের যে কী চলকের যে লাইনে মানে যে রোতে রয়েছে সেই রোড যে বেসিসটা রয়েছে এটা এখন আমাদের পরিবর্তন হয়ে যাবে তৃতীয় টেবিলে। তো এই মানে কী দ্বারা পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হবে আমার যে প্রথম কলামের মানে কী চলক যে কলামে রয়েছে সেই কলামের যে চলক রয়েছে সেই চলক দ্বারা। তো এই জায়গায় কী চলকের হচ্ছে বেসিস রয়েছে এক্সন, তো এই এক্সন পরিবর্তন হবে এই ই ওয়ান দ্বারা, অর্থাৎ আমরা এই ই ওয়ানের জায়গায় হচ্ছে তৃতীয় কলামে এই ই ওয়ানের জায়গায় এক্সন লিখবো, এই যে এক্সন লিখবো, ই ওয়ানের জায়গায় এক্সন লিখবো, অর্থাৎ এক্স টু এই জায়গায় বেসিস এক্স টু ঠিকই থাকবে, এক্স টু তার সহগ হচ্ছে থ্রি, এবং ই ওয়ানের জায়গায় হবে এক্স ওয়ান, এবং এই এক্স ওয়ানের সহগ হচ্ছে টু, আমরা সেই এক্স ওয়ানের সহগ টু লিখবো। এখন আমাদের যেটা করতে হবে এই যে কী চলকটা যে আমরা পাইছি এই কী চলককে অন করতে হবে। তো অন করতে হলে কী করতে হবে, আমরা যদি এটাকে টু দ্বারা গুণন করে দিই মানে টু দ্বারা গুণন করি তাহলে এই ফাংশনটা অন হয়ে যায়। তো এটা এই অনটা করা মনে রাখার একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশন দ্বারা ভাগ করা, অথবা যদি কোনো ভগ্নাংশ ফাংশন দেওয়া থাকে তাহলে তার বিপরীত ফাংশন দ্বারা গুণন করা। তো এই জায়গায় আমাদের একটা ভগ্নাংশ রয়েছে হাফ, তাহলে এটা যদি আমরা টু দ্বারা গুণন করে দিই তাহলে এটা অন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পুরো রো যে সারিটা রয়েছে এই সারিটাকে আমরা টু দ্বারা গুণন করে দেবো। তাহলে টু দ্বারা গুণন করে দিলে এই প্রথম পদ কী চলক প্রথমের পদ অন, তারপরে জিরো ইন্টু টু তার মানে জিরো, টু ইন্টু মানে হাফ মাইনাস তার মানে হচ্ছে মাইনাস ওয়ান, টু ইন্টু ওয়ান তার মানে টু, এবং টু। এখন আমাদের একটা জিনিস একটু মানে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা যে কৃত্রিম চলকের মান এটা হচ্ছে যখন এটা প্রতিস্থাপিত হয়ে যাবে, কৃত্রিম চলক যখন
প্রতিস্থাপিত হয়ে যাবে, তখন এই চলকটা আমরা এই চলকের, এই কৃত্রিম চলকের ঘরটা আমরা ফাঁকা রাখবো। তো এই জায়গায় হচ্ছে এটা ফাঁকা রাখা বলতে মানে একটা টান দিয়ে রাখবো, যেটা বোঝাবে যে এই জায়গায় কোনো পদ নাই। তো সেটা হচ্ছে আমরা দেখেন যে এই জায়গায় প্রথম টেবিলে আমাদের কৃত্রিম চলক ছিল, আমরা মান লিখেছি। দ্বিতীয় টেবিলেও কৃত্রিম চলক ছিল, আমরা মান লিখেছি। কিন্তু তৃতীয় টেবিলে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই কৃত্রিম চলক x1 দ্বারা, এই যে কৃত্রিম চলক a1, এই a1 x1 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে কি এই কৃত্রিম চলকের আর প্রয়োজন নেই। তো এই জন্য হচ্ছে আমরা এই ঘরগুলো ফাঁকা রাখবো। তো ফাঁকা রাখার জন্য এই জায়গায় একটু টান দিয়ে রাখবেন। তো তারপর এই আমরা টু দ্বারা ভাগ, এই অনেক যদি টু দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে, সরি টু দ্বারা গুণন করি তাহলে হচ্ছে হবে 2। তারপর এখন আমাদের যেটা করতে হবে, এই কি চলকের যে উপরের পদ বা নিচের পদ যেটাই থাক সেটা হচ্ছে 0 করতে হবে। তো এখন এই কি চলক এর সেটা মানে এই উপরের পদটা 0 করার জন্য আমাদের যে লাইনটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কি চলক, মানে কি চলকটা ক্যালকুলেশন করার পর যে অন বানানোর পর, অর্থাৎ অন বানানোর পর যে রোটা পেয়েছি, তো সেই রো এর সাথে এই ফাংশনটা যোগ বিয়োগ করে আমাদের আর কি 0 বানাতে হবে। তো এটা 0 বানাতে হলে কি করতে হবে, এটা যদি আমরা হাফ, অর্থাৎ হাফ দ্বারা গুণন করি, এই এই রাশিটাকে যদি আমরা হাফ দ্বারা গুণন করি এবং এই হাফ থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই পদটা 0 হয়ে যাবে। অর্থাৎ এই সারিটাকে আমাদের হাফ দ্বারা গুণন করতে হবে এবং এর ভিতর থেকে বিয়োগ করে দিতে হবে। তার মানে হাফ বিয়োগ হাফ 0। তো এটাতে হাফ দ্বারা গুণন করলে 0, তার মানে অন মানে 0 অর্থাৎ অন। তারপরে তো এখন আমাদের এই -1কে হচ্ছে 2 দ্বারা গুণন করতে হবে, মানে হাফ দ্বারা গুণন করতে হবে। তার মানে হচ্ছে -1কে যদি আমরা হাফ দ্বারা গুণন করি তাহলে হবে -1/2। এবং এই হাফ, এই যে হাফ আছে, এই হাফ থেকে যদি আমরা এই হাফ বিয়োগ করে দিই, অর্থাৎ হাফ মাইনাস হাফ, তার মানে হচ্ছে হাফ প্লাস হাফ, অর্থাৎ হাফ প্লাস হাফের মান হচ্ছে অন। হাফ প্লাস হাফ এর মান হচ্ছে অন। তারপরে আমাদের এই পদটা আমরা ফাঁকা রাখবো, যেহেতু কৃত্রিম চলক নাই, তো কৃত্রিম চলকের পদটা আমরা ফাঁকা রাখবো। তো কৃত্রিম চলকটা আমরা ফাঁকা রেখেছি। তো কৃত্রিম চলকটা ফাঁকা রাখার পর আমরা এই কারণে কৃত্রিম চলকটা ফাঁকা রাখবো যে কৃত্রিম চলক যদি আমরা কৃত্রিম চলক যদি কোনো বেসিস চলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তারপরের ঘরগুলো থেকে আমরা কৃত্রিম চলকগুলো ফাঁকা রাখবো। তো এই জায়গায় x2 চলক দ্বারা, মানে আমাদের এই দ্বিতীয় টেবিলে a1 চলক x1 চলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এর কারণ হচ্ছে আমরা এই যে কৃত্রিম চলকের যে ঘরগুলো রয়েছে, এরপর থেকে যতগুলো টেবিল হবে আমরা এই সকল টেবিলগুলোতেই এই কৃত্রিম চলকের ঘরগুলো ফাঁকা রাখবো। এখন আমাদের কনস্ট্যান্ট যে বের করতে হলে সেই জায়গায় হচ্ছে আমাদের এই 2কে হাফ দ্বারা গুণন করতে হবে, তার মানে হবে অন। এই 2 এর ভিতর থেকে অন বিয়োগ করে দিলে আমরা পাবো অন। সেই অন আমরা লিখেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেড জে মাইনাস সি জে নির্ণয় করতে হবে। তো জেড জে মাইনাস সি জে নির্ণয় করার নিয়ম হচ্ছে জেড জে নির্ণয় করার নিয়ম হচ্ছে 3 × 0, তার মানে 0 প্লাস 2 × 1, তার মানে হচ্ছে 2 2 মাইনাস এই যে আমরা যে সি জেড চলক সহগ পাইছি সেটা হচ্ছে 2, মানে 2 - 2 অর্থাৎ 0। 2 - 2 = 0, সেটা আমরা লিখেছি। তো এরপর আবার এই দ্বিতীয় কলামের জেড যে মানে সি জে নির্ণয় করতে হবে। 3 × 1 3, 2 × 0 প্লাস 2 × 0, তার মানে 0। 3 মাইনাস হচ্ছে এই যে এই কলামের যে সি জে আছে 3, অর্থাৎ 3 - 3 = 0। তো সেই 0 আমরা লিখেছি, এই যে সেই 0। তারপর এই 3 × 1, তার মানে 3 প্লাস 2 × -1, তার মানে -2, অর্থাৎ 3 - 2 সমান হচ্ছে অন। তার মানে জেড যে মান বের হলো অন মাইনাস সি জের মান হচ্ছে 0, তার মানে অন - 0, তার মানে হচ্ছে অন। সেই অনটা আমরা লিখেছি। তারপর আমরা স্বাভাবিকভাবে হচ্ছে এই কৃত্রিম চলকের ঘর ফাঁকা রাখবো। তারপর যে আমাদের হচ্ছে জেড এর মান নির্ণয় করতে হবে। জেড এর মান নির্ণয় করার নিয়ম হচ্ছে এই
বেসিসের যে সহগ রয়েছে সেই সহগের সাথে কনস্ট্যান্ট গুণন 3 × 1 প্লাস 2 × 2, তার মানে 3 প্লাস 4 7, তার মানে যেটার মান হচ্ছে 7। তো এখন আমরা এই জেড জে মাইনাস সিজের মান দেখতে পাচ্ছি যে সব 0 থেকে বড় হয়েছে, অর্থাৎ জেড জে মাইনাস সিজে গ্রেটার দেন ইকুয়াল 0। তো এই 0 হওয়ার কারণে আমাদের আর এই টেবিলের কার্যক্রম মানে সামনের দিকে অগ্রসর করতে হবে না, কারণ জেড জে মাইনাস সিজে মান যদি 0 থেকে অর্থাৎ 0 থেকে বড় বা সমান হয়, তাহলে আমরা এর মানে প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মানে সমাধান পেয়ে যাব। তো এই জায়গায় যেহেতু জেড জে মাইনাস সি যে হয়েছে, তার মানে এটা অঙ্কটা আমাদের মানে সমস্যাটার সমাধান মানে হয়ে গেছে। তো এখন যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোর মান নির্ণয় করতে হবে। সেই চলকগুলো হচ্ছে x2 সমান x2 এর কনস্ট্যান্ট রয়েছে 1, তার মানে x2 সমান 1, এবং x1 যে বেসিস রয়েছে এর কনস্ট্যান্ট রয়েছে 2, অর্থাৎ x1 সমান হচ্ছে 2। এখন আমাদের যে উদ্দেশ্য ফাংশন যে ম্যাক্স জেড অর্থাৎ ম্যাক্সিমাম জেড, সেই ম্যাক্সিমাম জেডটা হচ্ছে জেড সমান 7, অর্থাৎ ম্যাক্স জেড সমান 7, ম্যাক্স জেড সমান 7। তো এইভাবে আমরা খুব সহজেই সিম্পলেক্স মেথড 2 এর মান নির্ণয় করতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই সিম্পলেক্স মেথড 2 সমাধান করতে পারবো। তো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তো কমেন্টস করে জানাবেন, তাহলে সেই সমস্যাটি নিয়ে আবার একটা নতুন ভিডিও বানানো যাবে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং লাইক দিবেন, শেয়ার করে আপনার সহপাঠীদের জানানোর ব্যবস্থা করবেন। ধন্যবাদ।